আমরা মিডল ক্লাস ফ্যামিলির 99% মানুষ কোনো নতুন বাইক কেনার আগে কি করি, পুরনো বাইকটাকে সেল করে দিয়ে সেখান থেকে যে পয়সাটা আসে সেটা থেকে আমরা তাতে কিছু টাকা মিশিয়ে আমরা নতুন বাইক কিনি। তো এই বাইক কেনার প্রসেসে একটা নতুন সমস্যার উদ্ভব দেখলাম। ভাবলাম আপনাদেরকে একটু সতর্ক করে দিই। একজন ব্যক্তি, সে তার পুরনো বাইকটা একটা দোকানদারকে বিক্রি করেছিল। সেই ওই দোকান যারা সার্ভিস করায় না, দোকানে যারা সার্ভিস করায় ওদেরকে বিক্রি করেছিল। আর বিক্রির সময় ফর্ম 29 আর ফর্ম 30 যেটাকে ফিল আপ করে সই করতে হয়, সেটা ফিল আপ করে সই করে নিয়েছিল। এবারে সে দোকানদারটাকে বিক্রি করে দেয়। এবার দোকানদার কি করে, সেই বাইকটাকে আগে বিক্রি করে। এইভাবে গাড়িটা অনেকটা দূরে চলে যায়, ঠিক আছে, অন্য একটা জেলায় চলে যায়, ঠিক আছে, অন্য জেলায় গিয়ে সেখানে আরেকজন বাইকটা কিনে চালাচ্ছিল। এইবারে ঘটনাটা হচ্ছে, প্রায় এই ঘটনাটা বিক্রির 2 বছর পরে যে প্রথম পক্ষের মালিক ছিল, মানে ফার্স্ট ওনার কাছে কোর্ট থেকে একটা ক্লেম আসে, মানে একটা কেস পেপার আসে, যেখানে লেখা ছিল যে আপনার বাইক এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে এবং তারা ক্ষতিপূরণ স্বরূপ 6 লক্ষ টাকা দাবি করেছে। এই ক্ষতিপূরণটা 6 লক্ষ টাকা থেকে প্রথম যে ওনার ছিল ফার্স্ট ওনার, তার তো পায়ের তলায় মাটি সরে যায়। সে তখন চিন্তিত হয়ে পড়ে, কি হলো। তখন সে আবার সেই দোকানদারের কাছে যায় এবং জিজ্ঞেস করে, কাকে তুমি বিক্রি করেছো। অনেক কষ্টে সে সেই ব্যক্তির নাম্বার টাম্বার জোগাড় করে ব্যাপারটাকে বাগিয়ে আনার চেষ্টা করে। এবার এখান থেকে আমাদের কি শেখার আছে? প্রথম কথা হচ্ছে যে ফর্ম 29 আর 30 যেটা আমরা ফিল আপ করে বিক্রি করি, আর ম্যাক্সিমাম সময় ওই ফর্মটা নিয়ে বসে রয়ে যায়, ঠিক আছে, মনে করি এটাই আমার গাড়ি বিক্রির পেপার। একদম নয়, ওটা একটা অ্যাগ্রিমেন্ট। ওটার ভ্যালিডেশন আগে ছিল 6 মাস, এখন আছে 3 মাস। তো ফর্ম 29-30 যদি ফিল আপ করে আপনি একটা বাইক বিক্রি করে থাকেন, তাতে হবে না। আপনাকে 3 মাসের মধ্যে নামটা চেঞ্জ করে যে ব্যক্তি নতুন কিনেছে তার নামে করে দিতে হবে। অন্যথায় সেই গাড়ি যদি কোনো জায়গায় কোনো রকম কাজে ব্যবহার হয়, অ্যাক্সিডেন্ট হয় বা কোনো রকম অসামাজিক কাজে ব্যবহার হয়, তার দায় আপনি থাকবেন। আপনাকে পুলিশ ধরবে, আপনাকে কোর্ট ধরবে, কোর্ট সমন পাঠাবে, আপনাকে তখন নাজেহাল হতে হবে। আজ সেই ব্যক্তি 6 লক্ষ টাকা কীভাবে চোখাবে সেই ভেবে তার মাথায় হাত। বুঝতে পারছেন কত সিরিয়াস ইস্যু। এবার এটা শুধু টাকার ইস্যু যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে টাকা দিতে হবে, সেটা হয়ে গেলে হয়ে গেল। কিন্তু যদি এটা অসামাজিক কাজে ব্যবহার করা হতো তাহলে কি ছাড় পেয়ে যেত? একদমই না। তো আমাদের সতর্ক থাকতে হবে যে শুধু ওই একটা ফর্ম ফিল আপ করে দুটো সই করে দিলাম, আধার কার্ডের একটা জেরক্স নিয়ে নিলাম, তাতে হবে না। পরবর্তীকালে বড় ইস্যু হলে ফেঁসে যাবে। তো যদি আপনি আপনার সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করেন, সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করেন, তাহলে আপনাকে প্রপার ডকুমেন্টস দিয়ে নামটা চেঞ্জ করে নিতে হবে, যে কিনছে তার নামে করিয়ে দিন। তাহলে আপনি বেঁচে যাবেন। না হলে ওই গাড়িটা আরও কত হাত ফেরি হবে, একের থেকে আরেক, আরেকের থেকে আরেক, কার কাছে যাবে আপনার জানা নেই, সে কিভাবে ব্যবহার করবে জানা নেই। তারপরে একদিন আপনার পুলিশ আপনার দোরগোড়ায় চলে আসবে 5 বছর পর, 10 বছর পর, 2 বছর পর। এটা তো 2 বছরের কেস, এটা 5 বছর 10 বছর পরেও আসতে পারে। এসে বলবে আপনার গাড়ি, এই রেসপন্সিবিলিটি আপনার, আপনাকে ভুগতে হবে। সতর্ক থাকুন, জিনিসটা নিয়ে ভাবুন। আর পরবর্তীকালে যদি কোনো গাড়ি বিক্রি করেন, তাহলে প্রপার ডকুমেন্টেশন দিয়ে নামটা চেঞ্জ করিয়ে নিন, যে কিনছে তার নামে করিয়ে দিন। একটু খরচা হবে মানছি, কিন্তু খরচা বাঁচানোর চক্করে আজ হয়তো 5,000 10,000 টাকা হয়তো খরচা, এত খরচা নয় যদিও, আমি ধরে নিচ্ছি তো 5,000 10,000 টাকা খরচা, সেই খরচাটা বাঁচানোর জন্য সেই সময় ছেড়ে দিয়েছিল। আজকের সেই 5-10 হাজার টাকাটা 6 লাখ হয়ে ফিরে এসছে। মেবি হয়তো তাকে চোকাতে হতে পারে, মেবি সে হয়তো কেস গিয়ে কোর্টে জিতে যেতে পারে, মেবি যে এখন বর্তমান ওনার সে হয়তো সেই কেসের দায় নিয়ে নেবে, নিয়ে জিনিসটা সমাধান হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে কি সেম হবে? এর গ্যারান্টি আছে? নয়। তো কেয়ারফুল থাকো, নিজের তরফ থেকে সব জিনিস সাবধান থাকো। যে কোনো জিনিস কেনা বা বিক্রয় করার সময় প্রপার ডকুমেন্টেশন করিয়ে নাও। সেই সময় কিছু পয়সার বা কিছু সময়ের বা কিছু আলসেমির জন্য যদি ছেড়ে দাও, পরবর্তীকালে সেটা কত গুণ হয়ে ফিরবে আপনার ধারণা নেই। সো বি কেয়ারফুল and live happy life. Bye.